প্রধানমন্ত্রী তারেক রহমানের 6 মাস দেশ শাসনের পর আমরা এখন আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে বাংলাদেশে শেখ হাসিনার কূটনীতির চেয়ে উত্তম কোনো কূটনীতি আর হতে পারে না। সর্বশেষ আমরা সার্জিও গোর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পেশাল এনভয় এবং ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তার ভিজিটের পর তারেক রহমান সরকারের যে দুর্বলতা আমাদের চোখে পড়েছে, এমনকি তারও আগে চীন সফরের পর কিংবা সার্বিকভাবে তারেক রহমান যেভাবে কূটনীতি চালাচ্ছেন অত্যন্ত দুর্বল পদ্ধতিতে, সেটার দিকেও তাকিয়ে কিন্তু আমরা বলে দিতে পারি যে শেখ হাসিনার কূটনীতিটাই ছিল বাংলাদেশের জন্য একমাত্র নিরাপদ এবং বাংলাদেশের যেটা দরকার সেই অর্থনৈতিক সমৃদ্ধি, সেটার জন্য একমাত্র প্রয়োজনীয় এবং অভিজ্ঞ কূটনীতি। আমাদের এই কূটনীতিটা এসেছে, মানে আমাদের বলতে মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতির এই মূল নীতিটা আমরা কিন্তু বহুবার বলেছি। এটা বঙ্গবন্ধুর কথা যে আমাদের পররাষ্ট্রনীতির মূল সূত্র হলো সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এই নীতিটাকে কিন্তু বিএনপি পন্থী লোকজন এটা নিয়ে হাসাহাসি করেছে, কিছু কিছু কেউ করে কেউ করে না, কিন্তু এটা বুঝতে পারে না তারা যে এটা যে একটা সেরা নীতি, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। এটা বোঝে না দেখে আপনি দেখবেন এই যে বিএনপি বা 24-এর জঙ্গি আন্দোলনের যে কোয়ালিশন, তাদের কথা বাদ দিয়ে আমি এমনকি আওয়ামী লীগ সরকারের সময়ও দু একজনকে এটা নিয়ে এক ধরনের তির্যক মন্তব্য করতে দেখেছি। অর্থাৎ আওয়ামী লীগও কিন্তু সবাই কিন্তু এই জিনিসটা বুঝতে পারে না যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা আসলে বাংলাদেশের কূটনীতির একমাত্র পথ। সত্য কথা বলতে কি, আমরা যদি মোটা দাগে চিন্তা করি এবং একটা বৃহত্তর প্রিজম থেকে দেখি, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের কূটনীতি কিন্তু এই নীতিটার উপরই নির্ভর করে যে কারোর সাথে বৈরিতা নয়। বৈরিতা কেউ চায় না। তারা যুদ্ধ করে, তারা সাম্রাজ্যবাদী বিভিন্ন দেশ দখল করে, কিন্তু সেটা করে কি নিজের স্বার্থে করে এবং অধিকাংশ ক্ষেত্রে কিন্তু একটা সিস্টেমের অধীন হয়ে করে। সিস্টেমটা কি, এক এক সময় একটা ওয়ার্ল্ড অর্ডার বলে, সিস্টেম বলে, কিন্তু মোটা দাগে এখন পর্যন্ত যে সিস্টেমটা সেটা হলো যে জোর যার মুল্লুক তার। এখানে কোনো ধরনের নৈতিকতা নাই। নৈতিকতার কথা বলবো কিন্তু নিজের দেশে নৈতিকতা করব, অন্যের দেশে সেই নৈতিকতা করব না। এটার উপরই কিন্তু মোটামুটি পররাষ্ট্রনীতি আমরা যদি দেখি বিভিন্ন দেশগুলোর পরাশক্তি ইত্যাদি, তারা এটা পালন করে। কিন্তু তারাও কিন্তু না অহেতুক কারোর সাথে ঝগড়াঝাটি চায় না, মারামারি চায় না, হিংসা বিদ্বেষ চায় না, অপ্রয়োজনে চায় না। অপ্রয়োজনে, অকারণে শুধু পৃথিবীতে একটা সেকশন আছে যারা অন্য দেশের সাথে মারামারি চায়, ঘৃণা চায়, সেটা হলো মোটা দাগে মুসলমানরা। আর স্পেসিফিক্যালি বলতে গেলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি সেকুলার গোষ্ঠী এবং তার সাথে 1971 সালে জেনারেল নিয়াজির হাত ধরে আত্মসমর্পণ করা মৌলবাদী জঙ্গি গোষ্ঠীগুলা। এরা সবসময় কোনো কারণ না থাকলে ওরা কিন্তু এই যে হিন্দু ঘৃণা, ভারত ঘৃণা, কিন্তু তারা নিজেরা এক ধরনের ঘৃণার পরিবেশটা সবসময় জিয়ে রাখে। ফলে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতি আসলে এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী এবং পাকিস্তানি সেকুলারদের দ্বারা এই নীতিটা অনুসরণ করা সম্ভব নয়। এবং এই অংশে যত মানুষ আছে তারা কিন্তু এই নীতিটাকে পছন্দ করবে না। আমরা যদি তারেক রহমান সরকারের যারা ইন্টেলেকচুয়ালি তারেক রহমান সরকারকে গাইড করে বা করার চেষ্টা চালায়, সেই ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাহেদুজ্জামান কিংবা মনিরুজ্জামান, যে একজন মেজর জেনারেল, একটা থিঙ্ক ট্যাঙ্ক করে, সাকিব আলী আমাদের একজন সাবেক কূটনীতিক, এইভাবে আমরা যত দিকে যাই তারেক রহমান সরকারের, কিংবা আরো যারা মিলিটেন্টলি গাইড করে তারেক রহমানের সরকারকে, সেই তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমান, অবশ্য তার পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এটা আমরা বুঝতে পারি না, পররাষ্ট্রমন্ত্রী আসলে কোনো ভাবনাই ওনার মাথায় আছে বলে মনে হয় না। আর উনি যে হুমায়ুন কবিরকে নিয়ে এসেন, এই ছেলের তো আসলে কোনো শিক্ষা দীক্ষাই নাই, সে নাকি বিলাতে বড় হয়েছে। আমি অবশ্য পিনাকির একটা ভিডিও থেকে শুনেছিলাম যে বিলাতে বড় হয়েছে, ডেমোক্রেটিক পার্টির রাজনীতি করে। বেসিক বিলাতি যে ভদ্রতা জ্ঞান সেটাও এই ছেলেটার নাই। একেবারে মনে হয় যে জকিগঞ্জ বা সিলেটের কোন একটা অজপাড়া গা থেকে মারামারি করে করে সে এখানে এসে মানুষ পররাষ্ট্র উপদেষ্টা হয়ে গেছে, তার তো ন্যূনতম ভদ্রতা বোধ তৈরি হবে, তারপরে তো কূটনীতি এবং ইত্যাদি। অবশ্য বিলাতে যারা বাংলাদেশি বংশোদ্ভূত যারা রাজনীতি করে তাদের অনেককেই কিন্তু আসলে সম্মান করার কোনো কারণ নাই। আমরা রূপা হককে দেখেছি, তার কোনো আসলে মানে পৃথিবী সম্পর্কে তার কোনো জ্ঞান নাই এবং বাংলাদেশ সম্পর্কে তো আরো নাই। এরা আবার সবাই ইউনুসপন্থী। এই যে এত লোক তারেক রহমানকে ইন্টেলেকচুয়ালি গাইড করার জন্য প্রস্তুত, বা তাদের আসলে ইন্টেলেকচুয়াল গাইডেন্সের বা কতটুকু সুযোগ আছে, এরা ওই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই জিনিসটাকে তারা
আসলে মনে করে যে এইটা একটা একটা পুরনো নীতি। এবং জাহেদ কিন্তু সবসময়, জাহেদ তো একটু এই যতগুলো নাম বললাম এদের মধ্যে জাহেদের বুদ্ধি শুদ্ধি কিন্তু সবচেয়ে বেশি, এটা আমি স্বীকার করি। জাহেদ অবশ্যই তার নিম্নমানের রুচি, শেখ হাসিনার বিরুদ্ধে যেসব কথাবার্তা বলেছে, মিথ্যা বানোয়াট ভারত বিদ্বেষ ছড়িয়েছে, সেগুলা বাদ দিলে এই লোকগুলোর মধ্যে জাহেদ একটু, সে তো ডাক্তার, ঢাকা মেডিকেলে নাকি পড়াশোনা করেছে, বোঝাই যায় যে মেধাবী ছেলে। কিন্তু মেধাবী হলে কি হবে, মানুষ তো আসলে সঠিক গাইডেন্সটা না পেলে নষ্ট হয়ে যায়। জাহেদও নষ্ট হয়ে গেছে অল্প বয়সে। এই জাহেদ অনেক ধরনের টিটকারি মেরেছিল যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা একটা ফালতু নীতি। আসলে এটা ফালতু নীতি নয়। ফালতু নীতি জাহেদ কেন বলে? ওই যে জাহেদ দেখে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে $29 মিলিয়ন পাঠিয়ে দিয়েছে ইয়ের কাছে, আলী জাকেরের ছেলের কাছে, ইরাস জাকেরের কাছে, ওইখান থেকে বিলি বাট্টা করার জন্য, শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়ার জন্য। জাহেদের কাছে মনে হয় যে তাহলে সবার সাথে বন্ধুত্ব কিভাবে হলো? কিংবা সে দেখছে যে এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে লেগে আছে। আসলে জিনিসটা সহজ, আবার এত সহজ নয়। এই যে রাষ্ট্রে রাষ্ট্রে যে কনফ্লিক্ট হচ্ছে, যুদ্ধ হচ্ছে, প্রতিযোগিতা হচ্ছে, সেটার ভেতরে গিয়েও কিন্তু ওই জিনিসটা খুঁজে বের করা না বলে উল্টো দিক থেকে বলি, তার ভেতরে আপনি যদি একটার পর একটা পর্দা সরিয়ে অনেক নিচে গিয়ে দেখেন যে একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা মেনটেন করার একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে। কিন্তু বেশিরভাগ রাষ্ট্র এটা এক্সিকিউট করতে পারে না। ওই যে মাঝখানে মধ্যস্বত্বভোগী আছে শাহেদুজ্জামান এবং তার যে সাবজেক্ট ইন্টারন্যাশনাল রিলেশনস, এই ইন্টারন্যাশনাল রিলেশনসটা যদি মোটা দাগে এটার একটা, এগুলোকে এই শিফট গুলাকে বলে প্যারাডাইম শিফট, সেটা যদি না করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল রিলেশনস যদি একটা অহিংসা অনাক্রমণের ফিলোসফি যদি আত্মস্থ না করতে পারে, তাহলে জাহেদরা কখনো শিখবে না, তারেক রহমানকে যারা গাইড করে তারা কখনো ওইটা শিখতে পারবে না যে আমাদের যে নীতি বঙ্গবন্ধু যেটা দিয়ে গেছেন যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এইটাই আসলে কূটনীতির চূড়ান্ত এবং আদি সত্য একটা নীতি। আর এই নীতিটা অনুধাবন করতে না পারাতে, এইটার শক্তি বুঝতে না পারাতে তারেক রহমান সাহেব ভেবেছিলেন যে কোনোভাবে আগে ক্ষমতায় যাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা যেই হোক, আমি মানে তারা আদিতে তো আসলে চীন টিন এত কিছু ভাবে নাই, টাকা পয়সার কথা ভাবে নাই, ভেবেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যত ধরনের সম্পর্ক রক্ষা করা যায়, অর্থাৎ ওই যে জঙ্গি কোয়ালিশনের সদস্য হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে একমাত্র প্রোটেক্টর ভেবে তারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছেন তারেক রহমান। ইউনূস তো ওদের কাছে বিক্রি হয়ে যাওয়া, খলিলুর রহমান তাদেরই লোক, সেগুলা বাদে আমি প্রধানমন্ত্রী তারেক রহমান তার দল, জনপ্রিয় দল বিএনপি নিয়েই কথা বলি। তারা কিন্তু এটা কখনোই বুঝতে পারেননি, এবং অতীতেও কিন্তু তারা এটা বুঝতে পারেননি। তারা যখন 2001 থেকে 6 সালে সরকার চালিয়েছেন, কিংবা তার আগেও, তারা কিন্তু ওই ভারত ঘৃণা, ভারত বিদ্বেষ, হিন্দু বিদ্বেষ, যেটা সম্পূর্ণ জঙ্গি মানসিকতা এবং যেটা কোনো বাস্তব ভিত্তি নেই, সেটা নিয়ে কিন্তু বড় হয়েছেন। এবং তারেক রহমান সাহেব আসেও কিন্তু ওইটাই ঘোষণা। তারেক রহমান সাহেবের আরেকটা স্লোগান ছিল, পিন্ডি না দিল্লি না ঢাকা ঢাকা, পিন্ডি না দিল্লি না ঢাকা ঢাকা। এই কথাটার আসলে কোনো গুরুত্বই নেই। গুরুত্ব নেই এই জন্য যে এটা কেন বলতে হবে, ঢাকা ঢাকাই তো থাকবে, তাই না? ঢাকার জন্যই তো এত কিছু করা। এখানে পিন্ডি না দিল্লি না, ওইটা বোঝানোর জন্য যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দিল্লির কাছে বিক্রি হয়ে আছে। আবার জামাত ইসলামকে হয়তো টন্ট করেছে যে পিন্ডি, ওরা যেহেতু পাকিস্তান। আসলে তো এখানে বিএনপি আর জামাতের তো কোনো পার্থক্য নাই। আরেকটা জিনিস এখানে বুঝতে হবে, আমি যেমন ভারতের সাথে বন্ধুত্বকে গুরুত্বপূর্ণ মনে করি, এটা নিয়ে একটু পরে বলছি, পাকিস্তানের সাথে বন্ধুত্বটাকেও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূল সমস্যাটা কোথায় হয়ে যায় জানেন? মূল সমস্যা হয়ে গেছে পাকিস্তানের নীতিটা। পাকিস্তান তো রাষ্ট্রটা গঠন করেছে ইসলামিক প্রজাতন্ত্র নামে, এবং এই যে ধর্মীয় নীতিতে পাকিস্তান রাষ্ট্রটা চলে গেল, আজকে সেই পাকিস্তান রাষ্ট্রের দুরবস্থা তার দেখেন। সেখানে 20% জমিদার ভালো আছে, 80% দরিদ্র মানুষ। প্রজা শ্রেণীটা কিন্তু ভালো নাই। এরা সারা পৃথিবীর জাতিগতভাবে বৃহত্তম আপনার ভিখারি শ্রেণী তৈরি করেছে জাতীয়ভাবে, অর্থাৎ পাকিস্তানের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যে। তাহলে কি আপনি এই জায়গাটা দেখবেন না? আমি তো পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাই, আমার তো সম্পর্কটা ওখানে, যে কারোর সাথে বৈরিতা নয়। কিন্তু পাকিস্তানের সাথে বন্ধুত্ব চাওয়া কিন্তু এক জিনিস, আর পাকিস্তানের যে ফেইল্ড যে নীতিটা, যে নীতিতে পাকিস্তান আজকে বিশ্বের বৃহত্তম ভিখারি রাষ্ট্র, সেটার প্রতি আপনার অতিরিক্ত প্রেম ভালোবাসা, দুটো কিন্তু ভিন্ন জিনিস। আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এমনকি বিএনপিরাও পাকিস্তানও কিন্তু ওই সারা বিশ্বে আমাদের ওই নীতিটাই ফলো করার চেষ্টা করে, কিন্তু এরা পাকিস্তানের ভুল অভ্যন্তরীণ নীতিটার প্রতি অনুরক্ত। যেই জন্য আমি আসলে এই জায়গায় পার্থক্যটা বুঝতে হবে। এখন ভারত কিন্তু সেই দিকে যায় নাই। এখানে আমি ভারতকে অ্যাডমায়ার করি। ভারত কিন্তু সম্পূর্ণ গণতান্ত্রিক রাস্তায় গেছে। হ্যাঁ, ভারতের অনেক ব্যর্থতা আছে, কিন্তু গণতান্ত্রিক রাস্তাটা ভারত কখনো ছেড়ে দেয় নাই।
না দেওয়ার ফলে ভারত রাষ্ট্র যথেষ্ট দরিদ্র একটা রাষ্ট্র হওয়া সত্ত্বেও একটা বড় ধরনের ক্যাপাসিটি অর্জন করেছে। একটা উদাহরণ যদি দেই, মনে করেন যে আজকে যদি মধ্যপ্রাচ্য থেকে 2 লাখ কর্মী চিন্তা করলো যে তারা পাঠিয়ে দিবে, বাংলাদেশের 2 লাখ কর্মী যদি বাংলাদেশে পাঠিয়ে দেয় সহসা মধ্যপ্রাচ্য থেকে, এটা তারেক রহমানের সরকার কিন্তু অ্যাবজর্ব করতে পারবে না। শেখ হাসিনা সরকার কিন্তু পারত। পাকিস্তান এটা কখনো অ্যাবজর্ব করতে পারবে না, মানে এটা নিতে পারবে না, এটার যে ইকোনমিক চাপ পড়বে। ভারত কিন্তু 10 লাখও যদি মধ্যপ্রাচ্য থেকে তাদের কর্মীকে, মানে তাদের নাগরিক মধ্যপ্রাচ্যে শ্রমিক পাঠিয়ে দেয় ভারতে, ভারত কিন্তু এটা অ্যাবজর্ব করতে পারবে। আপনি হয়তো সোজা দৃষ্টিতে দেখবেন যে না ভারত বড় রাষ্ট্র, বড় জনসংখ্যা থেকে পারবে, তা না। ভারত পারবে তার সুনীতির কারণে, তার গণতান্ত্রিক ব্যবস্থার কারণে, কিন্তু পাকিস্তান, বাংলাদেশ সেটা পারবে না। এই জায়গাটাই হলো যে আসলে ভারতের প্রতি আমার অতিরিক্ত, যেটা আমি ভারতের ফেভারে বলি, পাকিস্তানের এগেনস্টে বলি, আসলে মূলত এই জায়গাটা থেকে যে একটা সুনীতি সুপদ্ধতি অনুসরণ করে, আসলে মূলত গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করে ভারত কিছুটা অগ্রগতি করেছে। একটা ভ্রান্ত পথ অনুসরণ করে পাকিস্তান আজকে দেউলিয়া রাষ্ট্র হিসাবে আছে। বাংলাদেশ, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যখন ক্ষমতায় থাকি, তারা একটা সুনীতি গ্রহণ করি, তখন আমরা একটু অগ্রগতি করি, আবার স্বাধীনতা বিরোধীরা এসে আমাদেরকে কিন্তু পিছিয়ে দেয়। আমার মনে হয় ব্যাপারটা বোঝা গেছে। আচ্ছা, এত যে কথা বললাম, এটা পররাষ্ট্রনীতির সাথে কিভাবে সংযুক্ত, আপনারা দেখবেন পররাষ্ট্রনীতিতে অত্যন্ত একটা পুরনো কথা আছে, যেটা আসলে বোঝানোর জন্য এখন আমাকে ব্যবহার করতে হচ্ছে, যেটা আমি সবসময় ব্যবহার করতে রাজি না। সেটা হলো যে অভ্যন্তরীণ নীতির একটা এক্সটেনশন হলো পররাষ্ট্রনীতি। এই অভ্যন্তরীণ নীতির এক্সটেনশন পররাষ্ট্রনীতি হিসাবে যদি আপনি ধরে নেন, ভারত সুবিধাটা পায়, সে গণতান্ত্রিক রাষ্ট্র, তার অভ্যন্তরীণ নীতি গণতন্ত্র, এবং এক্সটেনশনটা সে সেভাবে সুবিধা পায়। পাকিস্তানের অভ্যন্তরে যেহেতু গণতন্ত্র নেই, এক্সটেনশন হিসাবে পাকিস্তান কিন্তু সেই রকম কোনো সুবিধা পায় না। আর বাংলাদেশের, আমাদের আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কিন্তু মূলনীতিটা কিন্তু গণতন্ত্র। এখানে নানান সমস্যা হয়, বিকজ আরেকটা অংশ তো গণতান্ত্রিক না। মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদের রাষ্ট্রের শত্রু কেন? মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটা, সেটা কোনোভাবেই গণতান্ত্রিক না। ফলে আমরা ওই শক্তিটা রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের পররাষ্ট্রনীতি ধরা খায়, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে আমাদের পররাষ্ট্রনীতিটা ভালো চলে। আজকে তারেক রহমান সাহেবের যে দুরবস্থা পড়েছে, এই সার্জিও গোরের বৈঠক এবং ভিজিটটা হয়ে যাওয়ার পর, এই দুরবস্থাটা কিন্তু আরো বড় হিসাবে দেখা দিয়েছে। দেখেন, তারেক রহমান সাহেব চোখে চোখ রেখে কথা বলতে চান ভারতের সাথে, ভারত নাকি ওনাকে একটা নিমন্ত্রণ জানিয়েছে ওইখানে যাওয়ার জন্য, সেখানে নাকি ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে উল্লেখই করেনি। আবার তিনি চোখে চোখ রেখে ভারতের যিনি হাই কমিশনার আছে তাকে দেখা দিচ্ছেন না, বা পররাষ্ট্রমন্ত্রী দেখা দিচ্ছে না। কিন্তু ভারত যদি উল্টো কোনো ব্যবস্থা নেয়, সেটা তিনি কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেওয়ার সক্ষমতা তার নাই। তিনি চীনের কাছে অর্থ চান, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রোটেকশন চান। নিশ্চিতভাবে তারা এই আয়োজন তিনিটা করতে পারবেন না। এটা করতে পারতো কিন্তু শেখ হাসিনা। শেখ হাসিনার ওই যে সুনীতি, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, এই সুনীতি তো তারেক রহমান দেখাতে পারবেন না। কেন দেখাতে পারবেন না? কারণ হলো তার অভ্যন্তরীণ যে রাজনৈতিক সিস্টেম, যেটার তিনি উত্তরাধিকার, সেটাতে এটা নেই। সেটাতে আছে ইসলামিক জিহাদিজম, কারো সুপ্ত, কারো কারো একটু বেশি, কারো কম, কিন্তু ইসলামিক জিহাদিজম এইটা দিয়ে আসলে পররাষ্ট্রনীতিটা চালানো যায় না। চালাতে গেলে আপনি, আজকে তারেক রহমান সাহেব এখন যেরকম বিপদে আছে, সামনে সেই রকম বিপদের সম্ভাবনা অনেক বাড়বে। তারেক রহমানকে কেউ বলছে যে আপনি সরাসরি চীনের সাথে সবকিছু খুলে বলে চীনের সাথে একীভূত হয়ে যান, অর্থাৎ চীনকে আপনি আপনার সমস্যা খুলে বলেন যে ভারত আপনার শত্রু, আমেরিকা বহু দূরে, আপনি আপনি এদের থেকে, যেহেতু চীন টাকা দিতে পারবে, চীনের কাছে সুরক্ষাও চান। অবশ্য শেখ হাসিনার উপরও এই ধরনের প্রেশার ছিল যে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ঢুকে যান। আমি নিজেও বলেছি, আমি অবশ্য একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলেছি, আমি কখনো ওই সুনীতির থেকে ফিরে আসিনি। আর আমার নিজস্ব কথা বলতে গেলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, দেখা যাক শেষে 1-2 লাইন বলতে পারি কিনা। শেখ হাসিনার নীতি ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে সেভাবে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমি সুসম্পর্ক করতে পারবো না। আমাকে 3-4টা যে সুপার পাওয়ার আছে, রাশিয়া, চায়না, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, তাদের সাথে একটা ব্যালেন্সড সম্পর্ক করতে হবে। ইদানিং ব্যালেন্স সম্পর্ক নিয়ে নাকি একদল নেমেছে, মতিউর রহমান চৌধুরী এগুলা সহ, এগুলা নাকি আমেরিকান টাকা খেয়ে নেমেছে তারেক রহমানের সরকারকে বোঝানোর জন্য। যাই হোক, সেই দিকে যাচ্ছি না। এই যে ব্যালেন্সড সম্পর্কটা তারেক রহমান নষ্ট করে ফেলেছেন। উনি যে ওই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, সেই নীতি তো তিনি ধারণ করেন না। তিনি ভেবেছেন যে কোনো একটা মাস্তানকে পেছনে রাখলেই অন্য মাস্তানরা আমাকে ধরবে না। আপনার 4টা সুপার পাওয়ারকে 4টা মাস্তান হিসাবে দেখতে হবে, কিংবা 4টা বন্ধু হিসাবে দেখতে হবে, কিংবা শত্রু হিসাবেও দেখতে হবে। যেভাবেই দেখেন না কেন, তাদের মধ্য থেকে আপনার একটা ডিস্টেন্স থাকতে হবে। এটা কিন্তু দেখবেন যারা একটু বুদ্ধিমান মানুষ, এটা পররাষ্ট্র উপদেষ্টা, দস্যু ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেছিল খালিদ মহিউদ্দিনের সাথে একটা ইন্টারভিউতে, যে তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হবে ভারত, চীন,
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সমান দূরত্ব বজায় রেখে সম্পর্ক রক্ষা করা। সেটা তো তারেক রহমান পারছেন না বলে আজকে তার ত্রাহি অবস্থা, এবং ভবিষ্যতে তিনি কোন ধরনের বিপদে পড়বেন সেগুলো কিন্তু ধীরে ধীরে আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এই জিনিসটাই শেখ হাসিনা চেয়েছিলেন। এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনা তো ফেল করে গেছে, তার সরকারই তো পড়ে গেছে। না, শেখ হাসিনার সরকার পড়ে গেছে এটা মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুতার কারণে না। শেখ হাসিনার সরকার পড়ে গেছে অভ্যন্তরীণ শত্রুদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একসাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে যাওয়ার কারণে। সে অভ্যন্তরীণ শত্রু কারা? 1971 সালে স্বাধীনতা যুদ্ধে পরাজিত শত্রু, যেটাকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা যথেষ্ট দক্ষতার সাথে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক সক্ষমতাটা তিনি জিরোতে নিয়ে আসেননি, বরঞ্চ আওয়ামী লীগের মধ্যে এরা আবার ঢুকে গেছে বিভিন্নভাবে। ঢুকে গেছে এটা বললে অনেক আওয়ামী লীগের মাইন্ড করবে। আসলে আওয়ামী লীগ অভ্যন্তরীণ ভাবে এই যে একটা সুনীতি তার আছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এইটাকে চর্চা করার জন্য আবার নিজের যে লেখাপড়া জ্ঞান, নিজের মধ্যে যে স্পিরিট আনা, অর্থাৎ স্পিরিচুয়াল বা আধ্যাত্মিক শিক্ষা, বুদ্ধিবৃত্তিক শিক্ষা, আলোকিত হওয়ার পথের যে শিক্ষা, সেটা আবার আওয়ামী লীগের মধ্যেও ছিল না, বেশিরভাগ মানুষের মধ্যে ছিল না থাকাতে আওয়ামী লীগের মাঝে মধ্যে কিন্তু আপনার এই পাকিস্তানি সেকুলারদের কিন্তু আমদানি করতে হয় আওয়ামী লীগকে শিক্ষিত করার জন্য। এইটা কিন্তু আওয়ামী লীগে অনেক আছে। এখন আমি আর নাম বলতে চাই না, নাম বললে কি লাভ, আসলে জিনিসটা বুঝতে পারলেই হলো। আমি একটা জটিল আলোচনায় ঢুকেছি আজকে, নিশ্চিতভাবে আপনারা বুঝতে পারছেন যে এই আলোচনাটা এইভাবে করে এত সহজে বুঝাতে পারবো না। আবার কেউ হয়তো কিছু চিন্তা সূত্র তো নিশ্চিতভাবে পাচ্ছেন। আমরা যদি প্র্যাকটিক্যাল রেজাল্টটা দেখি তাহলে কিন্তু ওই যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা না, এইটাই যে সুনীতি, এটা বুঝতে কিন্তু কারো কোনো অসুবিধা থাকার কথা না। 6 মাস সরকার না চালিয়ে তারেক রহমানের আজকে সবাই কিন্তু এটা আলোচনা করছে যে তিনি কি করবেন, চীনের সাথে যাবেন না মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাবেন। হ্যাঁ, ভারতের সাথে যাওয়ার জন্য তো কেউ বলছে না, মানে ভাবছে যে ভারতের চোখে চোখ রেখে কথা বলে কিন্তু এটা উদ্ধার পেয়ে যাবে। আসলে সত্যিকার অর্থ হলো কারো কাছেই যাওয়া যাবে না। দিন শেষে দিল্লি পিন্ডি করার কিছু নাই, ঢাকাতেই ফিরে আসতে হবে। ওই যে আমেরিকা ফার্স্টের সাথে উনি বাংলাদেশ ফার্স্ট মিলিয়েছেন, দেখেন এদের মাথা মগজ কত খারাপ। এটা খলিল সাহেব ওই দিন বলতেছে, মানে বাংলাদেশ ফার্স্ট তো থাকবেই রে ভাই, বাংলাদেশ ফার্স্টই থাকার জন্য তো অন্যদের সাথে আপনি সম্পর্ক করুন। এটা হলো যে আসলে দিল্লির সাথে যে ওই যে শেখ হাসিনাকে যে দিল্লি দাসী, দিল্লির কাছে বিক্রি হয়ে গেছে বাংলাদেশ, ওগুলো বলার জন্য যে মানে বুঝাতে চাই কথাটা, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে আমেরিকা ফার্স্টই। তারেক রহমান বা খলিলের কাছে আমেরিকা ফার্স্ট কি জানেন? যে আমরা দিল্লির আধিপত্যে থাকবো না। কিন্তু দিল্লির আধিপত্যটা মানে ওটাও বিষয় না, উদ্দেশ্য হলো শেখ হাসিনা সরকারকে স্টিগমাটাইজ করা, শেখ হাসিনা সরকারের উপর একটা বদনাম দেওয়া যে তাদের কাছে ছিল দিল্লি ফার্স্ট, সুতরাং এখন আমার কাছে বাংলাদেশ ফার্স্ট। বুঝেছেন? এই শব্দ এগুলো মার পেছলো কিন্তু সেই ন্যারোনেস, যে মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করছে দেখে, ওই যে পাকিস্তানি মানসিকতার কারণে, পাকিস্তানের পরাজয় ভুলতে না পারার কারণে ভারতকে ঘৃণা করতে হবে, হিন্দুকে ঘৃণা করতে হবে। সেই জন্য শেখ হাসিনা যদি ভারতের সাথে ব্যালেন্সড রিলেশনশিপ মেনটেন করে, যেটা উনি চীনের সাথে করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে করেছেন, সেখানে শেখ হাসিনা ভারতের দাসী, ভারতের কাছে সার্বভৌমত্ব বিক্রি করে দিছে। মোটা তাকে আমাদের সারা সমাজ, সারা রাষ্ট্রের জাতিগত দৈন্য দেখেন, সত্যি দেশটা কিন্তু ইউনুস বিক্রি করে দিয়ে চলে গেছে একটা বাণিজ্য চুক্তির মাধ্যমে। কেউ কিন্তু ইউনুসকে আজ পর্যন্ত ওইভাবে, বা তারেক রহমান যারা এই জোটে আছে তাদেরকে কিন্তু কেউ বলছে না যে এই আমেরিকান দাস বা এগুলা বলছে না, বুঝতে পারছে তবু বলতে পারছে না সাহস করে, বা বলার ক্ষেত্রে ওই সাম্প্রদায়িকতাটা আসে না। সাম্প্রদায়িকতাটা আসে শুধু ভারতের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে। কারণ এই ফোর্সটা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশকে স্বাধীন হতে সহায়তা করেছিল। আপনাকে কেউ যদি স্বাধীন হতে সহায়তা করে, আপনি তো এমনিতে তার সাথে আন্তরিক সম্পর্ক মেনটেন করবেন, একটু ছোট হয়ে হলেও। ওইটা তো ছোট হওয়া তো দূরে থাক, সমানও করতে চায় না, শুধু ক্ষমতায় আসলে একটা প্র্যাকটিক্যাল নিডটা অনুভব করে, যেটা তারেক রহমান হয়তো এখন করছে। এই ভারত ঘৃণা, হিন্দু ঘৃণা এবং পাকিস্তানের সেই মেন্টালিটি, যেটা পাকিস্তানেও নাই, এই অংশটার কারণে আমরা কিন্তু এই সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এটা যে একটা সত্যি সুনীতি, এটা প্রতিষ্ঠা করতে পারছি না। কারণ হলো যে পাকিস্তানি সেকুলাররা, জঙ্গি, মৌলবাদী সব গোষ্ঠীর কাছে এইটা হলো যে এটা কোনো ভালো নীতি না। তাদের নীতি হলো যে এখন যুদ্ধ করো। সেজন্য দেখবেন আর ওই মৌলবাদী শ্রেণীটা এবং পাকিস্তানি সেকুলার কি করে জানি না, মৌলবাদী শ্রেণীটার মাথায় হলো সবসময় হলো যে যুদ্ধ। সাদুজ্জামানের মাথায় যুদ্ধ, আরো যারা আছে এই তারা যুদ্ধ নিয়েই আছে, যে এখনই আক্রমণ করো, পাকিস্তান থেকে গোলা বারুদ নিয়ে আসো, ভারত আক্রমণ করে ভারত ভেঙে দাও,
মানে আসলে ভারত ভেঙে যাবে কিনা বা এটার বাস্তবতা আছে কিনা এগুলো তাদের মাথায় নেই। তাদের মাথায় হলো যে যুদ্ধ যুদ্ধ যুদ্ধ। আপনার মাথায় যদি যুদ্ধ 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 থাকে, আপনার তো ওই সুনীতি ভালো লাগবে না যে কারোর সাথে বলি তা নয়। আপনার মাথায় যদি থাকে শান্তি শান্তি শান্তি, তাহলে কিন্তু ওই সুনীতিটা আপনার ভালো লাগবে। যা হোক, আমি কতটা গুছিয়ে আনতে পেরেছি জানি না, এখানে শেষ করতে চাচ্ছি। আমার কনক্লুশন পক্ষে আমি যা বলার বলেছি যে আমাদের আসলে পররাষ্ট্রনীতিতে আমাদের সবচেয়ে এটাই আমাদের বেস্ট পলিসি, কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, যেটা বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন। এটার বাইরে গেলে কি ধরনের হিমশিম খেতে হয় এটা কিন্তু এখন তারেক রহমানকে দেখে বোঝা যাচ্ছে। কিন্তু মৌলবাদী গোষ্ঠীগুলা বা তাদের দ্বারা প্রভাবিত জনগণ এটা শিখতে দেরি হবে। কারণ একবার যদি আপনাকে মনে করেন যে পানি পানি তো ইউনিভার্সালি সবাই জানে এটা হচ্ছে শক্তিকর কিছু নাই, মানুষের জীবনের জন্য ভালো কিছু নাই, মানে পান করার জন্য। পানিকে যদি কেউ বিষ হিসাবে আপনাকে চিহ্নিত করে, ছোটবেলা থেকে আপনি জন্মের পর থেকে বললো যে পানি বিষ এবং এটা ক্ষতিকর, আপনি কি করবেন? আপনি অন্য ধরনের অন্য কিছু খেয়ে জলের তেষ্টা মেটাবেন না এবং জলটাকে আপনার খারাপ মনে হবে। আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতা বিরোধী শক্তি ভালো জিনিসটাকে ওরা বিষ মনে করে, বিষকে ওরা ভালো জিনিস মনে করে। এই যে একটা মানসিক ব্যাধি ওদের, ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিকে অনেক কঠিন পরিশ্রম করতে হবে। কারণ হলো যে এইটা না করতে পারলে ওরা বারবার কিন্তু রাষ্ট্রটাকে দখলে নিয়ে গিয়ে আবার পিছিয়ে দিবে। 2 বছরের মধ্যে 100 টাকাকে 40 টাকা বানিয়ে ছেড়ে দিবে এবং চিরন্তন দুঃখের এই যে সাইকেল এদেরকে কেন্দ্র করে আমাদের দেশবাসীর, সেটা থেকে কখনোই নিস্তার পাওয়া। সার্জিও গোরের সফর নিয়েই শুরুতে একটু কথা বলি। আপনারা জানেন যে তিনি বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সাথে 1 ঘন্টা 45 মিনিটের মতো মিটিং করেছেন। এই মিটিংটা ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে যেমন একটা চেষ্টা ছিল, ঠিক তেমনি সার্জিও গোর বাংলাদেশে এসে জামাত কিংবা এনসিপির সাথে মিটিং করেনি। এটি নিয়ে কিন্তু জামাত বেশ গোস্বা হয়েছে। কেন সার্জিও গোর বাংলাদেশে দীনেশ ত্রিবেদীর সাথে মিটিং করলেন, এটা নিয়েও তারা কিন্তু রাগ ছেড়েছে। তাই জামাতে ইসলামের আমির ডক্টর শফিক গতকাল সিলেটে বলেছেন যে একটি স্বাধীন দেশে কি করে এই 2 দেশের রাষ্ট্রদূত মিটিং করতে পারেন। বোঝাই যাচ্ছে যে জামাতে ইসলাম, যারা একসময় ডিপ স্টেটের সহায়তা নিয়ে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারকে উৎখাত করবার জন্য জঙ্গি আন্দোলন করেছিল 2024 সালের জুলাই আগস্টে, তখন কিন্তু তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে কিংবা ডিপ স্টেটের টাকায় জঙ্গি আন্দোলন করতে বাধেনি। আজকে যখন 2 দেশের রাষ্ট্রদূত একটা মিটিং করছে, তখন তাদের পুরো গা জ্বলে যাচ্ছে। কেন জামাত ইসলামের গা জ্বলে যাচ্ছে? আমেরিকার কিছু বিষয় আছে যেটা সবাই জানেন, যে ব্যবহার শেষে টয়লেট পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। আমেরিকা কি জামাতে ইসলামকে ছুঁড়ে ফেলে দিয়েছে রাজনীতির কমোডে? এটি নিয়ে আলোচনা আরো বেশি চলছে। এই কারণেই সম্প্রতি দেখেছেন যে সৎ লোকের শাসন, মেধাবীদের দল বলে যে জামাত শিবিরের কথা আমরা শুনে এসেছি, সেই জামাত নেতাদের একের পর এক অশালীন ভিডিও ফাঁস হচ্ছে। সেই ছাত্র শিবিরের নেতাদের হিজড়ার সাথে কি ঘটনা ঘটেছে সেই ভিডিও আমরা দেখতে পাচ্ছি। এ কারণেই দীনেশ ত্রিবেদী এবং সার্জিও গোর যখন মিটিং করেন তখন তাদের অন্তর জ্বলে যায়। দীনেশ ত্রিবেদীর সাথে এই মিটিংটার গুরুত্ব বোঝাতে আরেকটা তথ্য আপনাদের আমি দিচ্ছি, যে এই মিটিং শেষে সার্জিও গোর যখন কক্সবাজারে গিয়েছেন রোহিঙ্গাদের সাথে দেখা করতে, দীনেশ ত্রিবেদী তখন দ্রুত লাঞ্চ শেষ করে অফিসকে বলেছেন যে দ্রুততম সময়ে দিল্লির একটা ফ্লাইট দেখো, এবং তিনি বিকেলের দিকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। শুক্রবার তিনি দিল্লি পৌঁছেছেন। গতকাল শনিবার মোদির কিচেন ক্যাবিনেটের একটা মিটিং ছিল সকালে, সেই কিচেন ক্যাবিনেটে উপস্থিত থেকে তিনি এই দুজনের সাক্ষাতের জিস সেই মিটিংয়ে উপস্থাপন করেছেন। এবং আজকে সকালে দিল্লিতে তিনি আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সাথে ব্রেকফাস্ট মিটিং করেছেন। সুতরাং এই আলোচনাটাকে একেবারে মামুলি কূটনৈতিক আলাপ বলা যাবে না, এবং এ কারণেই জামাতের এই অন্তর্দহন হচ্ছে। এবার বলতে চাই যে আওয়ামী লীগ বিষয়ে কি কথা বলে গেছেন সার্জিও গোর। গতকাল আমি একটু হিন্টস দিয়েছিলাম, সাবের হোসেন চৌধুরীর সাথে সার্জিও গোরের মিটিং হয়েছে,
আমি একটি সূত্রের কথা উল্লেখ করেছিলাম, যিনি সার্জিও গোরের সাথে মিটিং করেছেন। আওয়ামী লীগের ব্যাপারে দুজনকেই একই কথা বলেছেন, যেটি আমি গতকাল বলিনি। সেটি হলো যে সার্জিও গোর মনে করেন যে আওয়ামী লীগ এবং আমেরিকার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছিল এবং যার ফলে কিছুটা ভুল বোঝাবুঝিও সৃষ্টি হয়েছিল। এবং সার্জিও গোর বলেছেন যে আওয়ামী লীগ হ্যাজ আপডেটেড ইটস পলিসি। তাদের এই আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অনেক নীতি তারা আপডেট করেছে, চেঞ্জ করেছে, এবং এখনো কিছু নীতি তাদের আপডেট করা বাকি আছে। এবং আমেরিকা ও আওয়ামী লীগের মধ্যে যে ভুল বোঝাবুঝি সেগুলো আগের চাইতে অনেক কমে এসেছে। এই কথাটি কিন্তু তিনি দুজনকেই বলেছেন। একটি প্রশ্ন আমাকে খুব বেশি শুনতে হয় যে ভাই, ওইখানে তো সাবের হোসেন চৌধুরী আর সার্জিও গোর ছিল, বা আপনার সোর্সের সাথে সার্জিও গোর ছিল, আপনি কি করে জানলেন? আমার সোর্সের সাথে যখন কথা বলেছে সেখানে অন্তত আরো 6 জন ছিলেন। সাবের হোসেন ভাইয়ের সাথে যখন কথা বলেছেন সেটি অন্তত সাবের হোসেন চৌধুরী তো জানেন। এবার তাহলে বুঝে নেন যে সাবের হোসেন চৌধুরীর সাথে বলা কথাগুলো বা আলোচনাগুলো আমি কিভাবে জানলাম। পৃথিবীতে একান্ত বৈঠক খুব কমই আসলে গোপন থাকে, একান্ত থাকে। সেই বৈঠকের ফলাফলকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়, কারণ এই বৈঠকগুলো তো আসলে প্রেম আলাপ না, এগুলো তো বৃহত্তর রাজনীতির একটা অংশ। সো এটা গোপন রেখে আসলে কি হবে? এর বাইরে তারেক রহমানের সাথে সার্জিও গোরের যে মিটিংটি হয়েছে, যেখানে সার্জিও গোর 22টি পয়েন্ট উপস্থাপন করেছেন, এই 22টি পয়েন্ট উপস্থাপন যে করেছেন, এই 22টি পয়েন্ট নির্ধারণ করার ব্যাপারেও কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে তিনি আলোচনা করেছিলেন। এই 22টি পয়েন্টের বেশ কিছু পয়েন্ট আমার হাতে এসেছে। চায়না কেন্দ্রিক বেশ কিছু ইস্যু আছে, যেমন চায়নার সাথে যতগুলো এমওইউ এবং চুক্তি আছে, ইউনূস সরকার বা বর্তমান সরকার বা শেখ হাসিনা সরকার যারাই করে থাকুক, এগুলো বাতিলের জন্য তারেক রহমানকে বলা হয়েছে। চায়না থেকে অস্ত্র ক্রয় করা যাবে না, এটিও তারেক রহমানকে বলা হয়েছে। শেখ হাসিনার সরকারের আমলে চায়না থেকে কিন্তু অনেক অস্ত্র ক্রয় করা হতো। চায়নার সাথে শেখ হাসিনার সরকারের বাংলাদেশের অনেক বাণিজ্যিক সম্পর্ক স্থাপিত হয়েছিল। তো সেই চায়নাও কিন্তু 2024 সালের জুলাই আগস্টে শেখ হাসিনার রেজিম চেঞ্জে ভূমিকা রেখেছিল। তো এখন চায়না বুঝুক, শেখ হাসিনাকে সরিয়েছে, এখন তাদের সাথে বাণিজ্য বন্ধ করবার জন্য সার্জিও গোর তারেক রহমানকে বলে গেছেন। ইরান বিরোধী সামুদ্রিক নিরাপত্তা জোট গঠিত হয়েছে, সেই জোটে বাংলাদেশকে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে বলেছেন সার্জিও গোর। আমেরিকার সাথে যে বাণিজ্য আছে সেই ব্যাপারগুলোতে আবার বলেছেন যে এই লিকুইড ন্যাচারাল গ্যাস কিনতে হবে, জেনেটিক্যালি মডিফাইড ফুড কিনতে হবে। এটা হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে খাদ্য উৎপাদন করা হয়, এই বীজগুলোর বিশেষ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে। এই জেনেটিক্যালি মডিফাইড ফুড নিয়ে কিন্তু বিশ্বব্যাপী আলোচনা আছে। এটা দীর্ঘমেয়াদী হেলথ ইম্প্যাক্ট নিয়ে এখনো সংশয় আছে। অনেকেই এটার পক্ষে, অনেকেই এটার বিপক্ষে। এবং বাংলাদেশে যদি জেনেটিক্যালি মডিফাইড ফুড আমেরিকার থেকে ইম্পোর্ট করতে হয়, তাহলে বাংলাদেশের কৃষক যে দীর্ঘ ঐতিহ্যের মধ্য দিয়ে তাদের যে বীজ সংরক্ষণ, ফসল উৎপাদন, সেগুলো ক্ষতিগ্রস্ত হবে। এবং শুধু তাই না, প্রান্তিক চাষিরা তখন কিন্তু অনেক উচ্চ মূল্যে বীজ কিনতে হবে। তো প্রান্তিক চাষিরা একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হবে, তেমন বাংলাদেশের কৃষি উৎপাদন, কৃষি পণ্য উৎপাদনটাও কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। শেখ হাসিনার সরকার, আমি তার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর কথা স্মরণ করি, সেই আমলে কিন্তু কৃষিতে একটা বিপ্লব হয়েছিল এবং কৃষি উৎপাদন অনেক বেড়েছিল, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিল। সব অর্জনগুলো কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়বে। তো তারেক রহমানকে সেটি বলা হয়েছে। সবচেয়ে সেন্সেশনাল যেটি বিষয় সেটা হলো যে ইসরায়েলকে স্বীকৃতি দিতে বলা হয়েছে। আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের পরে ইসরায়েল কিন্তু পশ্চিমা দেশগুলোর মধ্যে সর্বপ্রথম লিখিত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছিল, কিন্তু সেই সময়ের সরকার সেই স্বীকৃতিটাকে গ্রহণ না করে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর থেকে ইসরায়েলের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই। এই অবস্থায় পৃথিবীর 12টা মুসলিম দেশ
মুসলিম প্রধান দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে, ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে। তার মধ্যে সৌদি আরব যেমন আছে, পাকিস্তানও আছে। সেই 12টি দেশের মধ্যে একটি হলো বাংলাদেশ, এবং বাংলাদেশ হয়তো প্রথম দিকেই ইসরায়েলকে স্বীকৃতি দিবে, সে ধরনের চাপই তারেক রহমানের উপরে এসে পড়েছে। এখন এই বাংলাদেশ, এই কদিন আগেও ইউনূসের আমলে আমরা দেখেছিলাম মার্চ ফর গাজা, বাংলাদেশের একজন সেই সমুদ্র পথে গিয়েছিলেন, গাজায় গিয়েছিলেন। তো আপনাদের মনে আছে যে এই হুজুররা যেখানে ফিলিস্তিনের পক্ষে এবং ইসরায়েলকে সকাল বিকাল উঠতে বসতে গালাগালি করে, সেখানে তারেক রহমান সরকার ইসরায়েলকে স্বীকৃতির ব্যাপারে কি ভাবছেন, কিংবা এই যে তার উপরে যে চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ইসলামকে নিয়ে তারা যে ব্যবসাটা করেছেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য ইসলাম ব্যবসায়ী যেসব দল রয়েছে, তারা এখন কিভাবে বিষয়টি দেখবেন সেটির জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। ইসরায়েলকে স্বীকৃতি দিতে হবে, এই প্রেশারটা কিন্তু হিউজ। তো দেখা যাক তারেক রহমান সরকার কিভাবে এই চাপ সামলায়, তারা কি ইসরায়েলকে স্বীকৃতি দেবে কি দেবে না। সবশেষে আপনারা জানেন যে গতকাল বিএনপির একটি স্থায়ী কমিটির মিটিং ছিল এবং সেখানে মূল আলোচনাটা ছিল যে পরবর্তীতে রাষ্ট্রপতি কে হবে। তো এই ব্যাপারে ডিসিশন দেওয়া হচ্ছে যে তারেক রহমান উইল ডিসাইড যে রাষ্ট্রপতি কে হবে। আমাদের কাছে কয়েকদিন আগে যে সূত্রটা এসেছিল তারা বলেছিল যে মির্জা ফখরুল আলমগীরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে, হয়তো পরবর্তী রাষ্ট্রপতি তিনি হবেন। কিন্তু মির্জা ফখরুল আলমগীরের 2024 সালের জুলাই আগস্টের কিছু বিতর্কিত কর্মকাণ্ড, বিশেষ করে 64টা জেলায় আওয়ামী লীগের অফিস পোড়ানোর নির্দেশদাতা হিসেবে এবং 32 ভাঙার অন্যতম কুশীলব হিসেবে তার ভূমিকা বিতর্কিত হয়েছে এবং একটি প্রভাবশালী দেশ মির্জা ফখরুল আলমগীরের রাষ্ট্রপতি হবার ব্যাপারে তাদের আপত্তি জানিয়ে দিয়েছে। দেখা যাক এই সিদ্ধান্ত তারেক রহমানের। কিন্তু স্থায়ী কমিটির মিটিংয়ে গতকাল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহ আলম, বর্তমানে যার অধিকাংশ কর্মকাণ্ড ভীষণ বিতর্ক সৃষ্টি করছে, এই 3 জনের ব্যাপারে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয় এবং তারেক রহমানকে এই 3 জনের ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা নেবার জন্য অনুরোধ করা হয়।